বয়স, শিক্ষা, পদবীর দিক দিয়ে বয়স, শিক্ষা, পদবীর দিক দিয়ে কেউ ছোট হলেও কখনো কাউকে ছোট করে দেখো না, নইলে তুমিই ছোট হয়ে যাবে। কখনো কাউকে কামলা বা কাজের লোক বা বুয়া বলে ডেকো না। মনে রেখো, তারা কারো না কারো মা, বোন, ভাই বা বাবা। তাদেরকে সম্মান দিয়ে ডেকো। ছেলে হয়ে জন্ম নিয়েছো, তাই দায়িত্ব এড়িয়ে যেও না। কাউকে সাহায্য করে পেছন ফিরে চেও না, সে লজ্জা পেতে পারে। এমন কিছু করো না যাতে তোমারও তোমার পরিবারের ওপর আঙুল ওঠে। শ্বশুর এবং শাশুড়িকে এতটাই সম্মান দিও যতটুকু সম্মান তোমার বাবা আমাকে দেয়, এবং তাদের প্রতি এমন আচরণ করো যাতে করে তাদের বাড়ির মেয়েকে তোমার বাড়ি পাঠানোর জন্য উতলা থাকে। সব সময় ভদ্র নম্রভাবে চলো এবং কথা বলো, কিন্তু অন্যায়ের সাথে আপোষ করো না। সব সময় পাওয়ার চেয়ে দেয়ার চেষ্টা করো বেশি। মনে রেখো, প্রদানকারীর হাত সর্বদাই ওপরে থাকে। কারো বাসায় নিমন্ত্রণ খেতে গেলে বাসায় দুমুঠো ভাত খেয়ে যেও, অন্যের পাতিলের ভাতের আশে থেকো না। কারো বাসায় খাবার নিয়ে সমালোচনা করো না, কেউ খাবার ইচ্ছে করে অসৎ করার জন্য চেষ্টাও করে না। কখনো মার কথা শুনে বউকে, বউয়ের কথা শুনে মাকে বিচারে কাঠ করে দাঁড় করিও না, কাউকে ফেলতে পারবে না। কারোর হাসি দেখে আমার কষ্ট লাগতেই পারে, কিন্তু আমি যেন কারোর কষ্ট দেখে না হাসি। জয়ী সে নয় যে কোনো দিন পরাজয় হয়নি, জয়ী সে যে কোনোদিন না কোনোদিন কাজের জন্য হাল ছেড়ে দেয়নি। জীবনের সমস্যার প্রয়োজন আছে, সমস্যা আছে বলেই সাফল্যের এত স্বাদ। নিজের প্রতি সৎ থাকা, নিজের প্রতি বিশ্বাস রাখাই সবচাইতে বড় ধর্ম। মানুষ বড়ই অদ্ভুত, ভদ্র আচরণকে দুর্বলতা ভাবে, বদমেজাজকে বলে ব্যক্তিত্ব। মানুষের আত্মবিশ্বাসী সেই মানুষের জয়ের কারণ, কিন্তু যখন সেই মানুষই তার মনে অহংকারকে স্থান দেয়, তখন নিজের অজান্তেই পতনে শুরু করে। বন্ধু যতই খারাপ হোক না কেন, তাকে কখনো ফেলে দিও না। জল যতই খারাপ হোক না কেন, আগুন নেভাতে কাজে লাগে। অতি সাধারণ দেখতে মানুষই বেশি সুন্দর হয়, কারণ এই ধরনের মুখই আল্লাহ বেশি সৃষ্টি করেছেন। বন্ধুত্ব বলতে তিনটি পদার্থকে বোঝায়, দুজন ব্যক্তি ও একটি জগৎ। সময় বড়ই মূল্যবান জিনিস, যে সময়কে সঠিক ব্যবহার করে তাকে পরাজয় করার মতো শক্তি এই জগতে কারোরই নেই। ফ্যামিলি প্রবলেম মেয়েদেরও হয়। আমাদের যখন কথায় কথায় কিছুদিন পর তোকে বিয়ে দিয়ে দিব, পড়তে হবে না বলে হুমকি দেওয়া হয়, তখন রাতের পর রাত আমরা ভেতরে ভেতরে কুঁকড়ে মরে যাই। ছেলেদের মতো আমরা রাগ দেখিয়ে বাসা থেকে বেরিয়ে যেতে পারি না, কারণ আমরা তো মেয়ে। বাসা থেকে বেরিয়ে কোথাও গিয়ে থাকার জায়গা নেই, হাজারটা প্রশ্নের সম্মুখীন হতে হবে যে। নিজের রুমে গিয়ে দরজাটা আটকেও ফুপিয়ে কাঁদতে হয়, আর না হয় রাতের পর রাত সবার আড়ালে কেঁদে বালিশ ভেজাতে হয়। ভালোবাসার মানুষটা দেওয়ার কষ্ট, তাকে না বুঝতে পারা, না পাওয়া ব্যর্থতা তো আমাদেরও থাকে, কিন্তু আমাদের কষ্টটা আমাদের কাছে সীমাবদ্ধই থাকে। চাইলে সিগারেট ফুঁকে মদ খেয়ে কষ্ট কমানোর ক্ষমতা আমাদের নেই। ওই যে সমাজ হাজারটা প্রশ্ন তুলবে। কখনো দেখলাম না মেয়েরা কষ্টে দুঃখে দেবদাস হয়ে ঘুরে বেড়াচ্ছে, কিংবা সারাদিন রুমের দরজা আটকে বসে থাকতে। ওই অধিকারটুকু যে নেই, পরিবারের মানুষ কি ভাববে? মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের কিছু না বলা কথা। ইচ্ছেগুলো পূরণ হয় না বলে আমি মন খারাপ করি না, কারণ আমি ভুলে যাইনি আমি মধ্যবিত্ত। হাজারো দুঃখ কষ্টের মাঝে হাসি মুখে থাকতে হয়, কারণ আমি মধ্যবিত্ত। আমার মুখে ভালোবাসা কথাটি মানায় না, কারণ আমি মধ্যবিত্ত। 4, মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ে স্যাক্রিফাইসের উপর ডিগ্রি নিয়েই জন্মাই। 5, স্বপ্ন দেখা বারণ, কারণ আমি মধ্যবিত্ত। 6, মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েগুলো এক একটা খুনি হয়, অনায়াসেই হাজার হাজার স্বপ্ন খুন করতে পারে তারা। 7, মিথ্যে হাসির আড়ালে দু কাঁধে কত স্বপ্নের চাপ, স্বপ্নগুলো জানে না মধ্যবিত্ত এক অজন্ম ভাব। 8, মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের জন্য এই পৃথিবী হচ্ছে একটা যুদ্ধের ময়দান, এখানে যারা লড়াই জানে না, বাঁচার অধিকার তাদের নেই। 9, আজকে 4 বিল তোর, ভদ্রতার খাতিরে মানিব্যাগের শেষ সম্বল 20টি টাকাও দিতে তারা সংকোচ বোধ করে না। হেঁটেই না হয় এই যাত্রায় বাড়ি যাওয়া হবে, ক্ষতি কি? সোডিয়াম আলোর রাস্তা আর মাথা ভর্তি একগুচ্ছ কল্পনা সবার মন্দ হবে না। 10, মধ্যবিত্তের কাছে সব থেকে বড় সম্পদ হলো আত্মসম্মান। যে ব্যক্তিটি একসময় চ্যাটলিস্টের প্রথমে থাকতো,
যাকে ছাড়া ইনবক্স অসম্পূর্ণ মনে হতো, সেই মানুষটি আজ চ্যাট লিস্ট থেকেই বিলুপ্ত। ধীরে ধীরে সে শত মেসেজের নিচে পড়ে গেছে, আর নয়তো ফ্রেন্ড লিস্টের তালিকা থেকেই মুছে গেছে। আজ তাকে ইনবক্সে খুঁজে পাওয়া দুষ্কর। কখনো চ্যাটিং, কখনো বা ফোন কলে, যার সাথে দিন রাত এক করে কথোপকথন চলতো, যার সাথে এক মুহূর্ত কথা না বলে থাকাই যেত না, সমস্ত কাজ ফেলে যার জন্য অনলাইনে ছুটে আসতে ইচ্ছে হতো, সেই মানুষটিকে আজ খুঁজে পাওয়া কষ্টকর। এখন আর তাকে বলা হয়ে ওঠে না দিনের সমস্ত জমানো কথা। সেও এখন আর বলে না, তোমার কাছে কোনো কথা না বলে আমি থাকতেই পারি না। তাকে এখন চ্যাট লিস্ট কিংবা অ্যাক্টিভ স্ট্যাটাসে খুঁজে পাওয়াই যায় না, তাকে সার্চ করে বের করতে হয়। সেই চিরচেনা নামটি সার্চ করতে গেলেও হাত কাঁপতে থাকে। যদি ভুল করে মেসেজ দিয়ে ফেলি, খুব কথা বলতে ইচ্ছে করলেও তাকে আর মেসেজ দিয়ে বলা হয় না মিস ইউ। কোথাও যেন কিছু একটা বাধা দেয়। রোজ একটু একটু করে সে হারিয়ে যেতে থাকে সব জায়গা থেকে। ইনবক্সে রোজ অসংখ্য মানুষের বার্তা এসে জমা হয়, কিন্তু চিরচেনা মানুষটির বার্তা আর চোখেই পড়ে না। এভাবেই কিছু প্রিয় মানুষ জীবন থেকে হারিয়ে যায় চিরকালের জন্য, চাইলেও তাকে আর ফিরিয়ে আনা যায় না। একটা মানুষ দরকার যে হবে একান্তই আপন, যার কাছে কোনো দ্বিধা ছাড়াই সব কিছু শেয়ার করা যায়, সীমাহীন ভাবে ভালোবাসা পাওয়া যায়, যে ক্ষয়ে যাওয়া দিনকালে এক ফোঁটা হাসি হয়ে মনের তিমির ঘোচাবে, যে নিজের থেকে কখনো দূরে যেতে দেবে না, যতই ঝড়ঝাপটাময় বাধা আসুক না কেন, যে সারা দুনিয়া একপাশে সরিয়ে লড়ে যাবে অবিরাম, যে থাকবে আমার প্রতিটি পদক্ষেপে, যে অগোছালো জীবনটা গুছিয়ে দেবে তার মতো করে, যে হবে আমার খুনসুটির বন্ধু, যে তুমুল ঝগড়ার সঙ্গী হবে, আবার দিন শেষে আমায় ছেড়ে যাবে না আশ্বাস দেবে। একটা মানুষ দরকার, একান্তই আপন মানুষ, যে ছায়ার সঙ্গী হয়ে সারা জীবন আগলে রাখবে, যে চোখের দিকে তাকিয়ে বুঝে নেবে সকল নীরবতার ভাষা, অব্যক্ত আক্ষেপ, যে হবে আমার আত্মবিশ্বাস, পথ প্রদর্শক, যার হৃদয় আঙিনা জুড়ে থাকবে আমার বিচরণ। একজন মানুষ দরকার, একান্তই আমার আপন মানুষ, যে ছেলে মানুষের চোখ রাগে বকা দিবে, অবাধ্যতায় শাসন করবে, তবুও সবসময় আভাস দেবে সারা জীবন পাশে থাকার, যার কাছে দিন শেষে খুচরো পয়সার মতো মনের জমানো কথাগুলো জমা রাখা যায়। সে কখনো কখনো হাসাবে, কখনো বা কাঁদাবে, তবু কখনো ছেড়ে যাবে না, এই কথাটাই চোখের ভাষায় বোঝাবে। যে সুখে দুঃখে সব সময় পাশে থাকবে এবং সীমাহীনভাবে ভালোবাসবে, হাতে হাত রেখে বলবে তুমি আমার সম্পদ নও, তুমি আমার অধিকার। আর এক সপ্তাহ পর মেয়েটার সামনে বিয়ের কার্ড হাতে ছেলেটা উপস্থিত। আরোহী, আমি আগামী শুক্রবার বিয়ে করতে চাচ্ছি, প্রথম দাওয়াতটা তোমাকেই দিলাম, আসবে তো? এসো, বলে ছেলেটা চলে গেল। তৎক্ষণাৎ আরোহীর চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ল কার্ডের ওপর। মেয়েটার উপরের দিকে তাকিয়ে বলছে, হে আল্লাহ, আমি আর পারছি না, আমি নিজের চোখে আবিরের বিয়ে দেখতে পারবো না, তুমি একটু সহায় হও। আজ শুক্রবার, জুমার নামাজের পর আবিরের বিয়ের কার্য সম্পূর্ণ হয়, কিন্তু আবির বরাবর তাকিয়ে দেখছে আরোহী আসে কিনা। আসলে আজকেও একটু অপমান করে মনের জ্বালাটা মেটানো যাবে, কিন্তু না, আরোহী আসেনি। একটা দুঃসংবাদ এসেছে, আরোহী এই দুনিয়াতে নেই, একটু আগে সে মারা গেছে। কথাটা শোনার সাথে সাথে আবির দৌড়ে চলে গেল আরোহীর বাসায়। গিয়ে দেখে তার আরোহী ঘুমিয়ে আছে, চিরজীবনের মতো ঘুমিয়ে আছে। আবির কাঁদতে পারছে না, শুধু অবাক হয়ে আরোহীর মুখের দিকে তাকিয়ে আছে, আর স্মৃতিপটে ভেসে আসছে পূর্বের খুনসুটিগুলো। এমন সময় আবিরের ঘোর ভেঙে দিয়ে একটা ছেলে বলে উঠল, ভাইয়া। ছেলেটাকে চিনতে একটুও ভুল হলো না আবিরের, এটাই সেই ছেলে যাকে আরোহীর সাথে রিকশায় দেখেছিল। ছেলেটা আবিরের কাঁধে হাত রেখে বলছে, ভাইয়া, আপনাকে এই চিঠিটা দিতে বলেছিল আরোহী আপু, পারলে একটু পড়ে নিবেন। তৎক্ষণাৎ চিঠিটা উল্টে পড়তে লাগলো আবির। জানি তুমি অবাক হবে, কারণ যে ছেলেটা তোমাকে চিঠি দিল সে আমার ছোট ভাই রাফি, ও আমার মামাতো ভাই। কি করব বলো, আমি তো জানতাম না যে আমার শরীরে মরণ ব্যাধি ক্যান্সার আছে, জানলে কখনো তোমার সাথে প্রেম করতাম না। যখন জানলাম আমি ক্যান্সারের রোগী, তখন আমার পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল। সিদ্ধান্ত নিলাম তোমার থেকে দূরে সরে যাব, না হলে তো তুমি সুখী হতে পারবে না। এখন তুমি আমাকে ঘৃণা করো, আমার খুব ভালো লাগে, কিন্তু একটা কষ্ট কি জানো, যখন তুমি আমাকে নষ্টা নর্তকী বাজারের মেয়ে বলেছিলে, তখন সত্যি খুব খারাপ লাগছিল আমার। আমি কি আসলে এমন?
যাই হোক, আজকে প্রশ্নবিদ্ধ করতে চাই না তোমাকে, শুধু একটা অনুরোধ, আমাকে যদি একটু ভালোবেসে থাকো তবে সেই ভালোবাসার কসম তুমি বিয়ে করে সুখে সংসার করো। আমি সব সময় তোমাকে সুখী দেখতে চাই, আর এটাই তোমার কাছে আমার শেষ চাওয়া। চিঠিটা শেষ হওয়ার সাথে সাথেই চোখের জলে পুরোটা পৃষ্ঠা ভিজে গেল। গল্পটি যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন। একটা রিলেশনশিপ ব্রেকআপের পর অন্য রিলেশনশিপে যাওয়াটাকে চরিত্রের দোষ বলে না। চরিত্রের দোষ সেটাই যখন একই সাথে একাধিক রিলেশনশিপ হ্যান্ডেল করা হয়। জন্ম নেওয়ার 3 দিনের মাথাতেই সৃষ্টিকর্তা লিখে দেয় কার ভাগ্যে কার নাম আছে। সেই নাম আমরা জানি না। সেই নামকে খুঁজতে একাধিক মানুষ জীবনে আসতেই পারে। যে ছেড়ে চলে যাবে জানবে সেই নামের মধ্যে সে পড়েই না। কেউ কেউ ভাগ্যক্রমে প্রথমেই সে মানুষ পেয়ে যায়, যে জন্য তাদের জীবনে আসা প্রথম মানুষটার সাথেই তাদের বিয়ে হয়। আবার কেউ কেউ একাধিক ব্রেকআপের পর একটা ঘাটে এসে নোঙর ফেলে। সবসময় জেনে রাখবে, প্রথম প্রেম দ্বিতীয় প্রেম বলে কিচ্ছু নেই। যেটা টেকে সেটাই প্রথম এবং শেষ প্রেম। যেগুলো টেকে না সেগুলোকে ভালোবাসা বলে নামাঙ্কিত করলে ভালোবাসা শব্দটার অপমান করা হয়। প্রেমই শুধু মানুষ বদলায়। প্রেমের নাম অতীতেও প্রেম ছিল, ভবিষ্যতেও প্রেমই থাকবে। এর কোনো বদল নেই। তাই মানুষের হিসেবে প্রেম কখনোই 1, 2, 3 সংখ্যায় বিবেচ্য হতে পারে না। একটা ছেলে একটা মেয়েকে খুব ভালোবাসতো। একদিন মেয়েটা ছেলেটাকে ছেড়ে চলে যায়। কিছুদিন পর সেই মেয়েটিকে দেখা যায় অন্য একটি ছেলের সাথে রিক্সা করে ঘুরে বেড়াচ্ছে। অতঃপর পূর্বের ছেলেটি ক্ষিপ্ত হয়ে মেয়েটার বাসায় যায়, গিয়ে মেয়েটার গালে সজোরে থাপ্পড় মারে আর বলে, তুই এত খারাপ এটা আগে জানতাম না। জানলে তোর মতো নর্তকীর সাথে প্রেম করতাম না। তুই আসলে একটা নষ্টা মেয়ে, ইত্যাদি বলে মেয়েটাকে গালিগালাজ করে। কিন্তু মেয়েটা কোনো রেসপন্স দেয় না, অপরাধীর মতো সব সহ্য করে। যখন ছেলেটা বাসা থেকে বের হয়ে যাবে তখন মেয়েটা বলে উঠল, আবির, একটা কথা ছিল। তুই আর কি বলবি? হ্যাঁ, তোর আর কি বলার আছে? কিছু না, তবে একটা অনুরোধ। কি? তাড়াতাড়ি বল। তুমি অন্য কাউকে বিয়ে করে সুখী হও, আর পারলে আমাকে ভুলে যেও। আরে, তোর মতো বাজারের মেয়েকে তো আমি তখনই ভুলে গেছি যখন দেখেছি রিক্সা করে অন্য একটি ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছিস। কথাগুলো বলে ছেলেটা চলে গেল। আর আরোহী বিছানায় শুয়ে চিৎকার করে কাঁদছে আর বলছে, হে আল্লাহ, তুমি কেন আমাকে এত কষ্ট দিচ্ছ? আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও। কিন্তু কিছুক্ষণ পর মেয়েটা ভাবছে, না, সব ঠিক আছে। আমি না হয় একটু কষ্টই পেলাম, কিন্তু আমার আবির তো এখন খুশি হবে, সুখী হবে। এটাই আমার কাছে বড় পাওয়া। প্রাক্তন, হ্যাঁ, সে প্রাক্তন, তাতে কি? আজও সে আমার কাছে একান্তই আমার পছন্দ, আমার ভালোবাসা। তার বলে একটা কথা আজও আমার কাছে প্রিয়। হোক সে পুরাতন, নাম দেয়া হোক প্রাক্তন, আজও তার গোপন কথাগুলো আমার মধ্যে বন্দি। যাক সে ভুলে, তাতে কি? আজও আসে সে আমার স্বপ্নে। যদি আমি তাকে তার খুশিতে ছেড়ে দিতে নাই পারলাম, তাহলে আর ভালোবাসি বলে লাভ কি? যদি ছেড়ে যাওয়া মানুষটার গোপন কথাগুলো গোপনেই না রাখলাম, তাহলে আর প্রকৃত প্রেমিকা হতে পারলাম কই? তার যাবার ছিল সে গেছে, জোর করে আটকে কিবা পেতাম নাকি? হ্যাঁ, আমি ওই তো অবহেলায়। উফ, তার বড়ই ভয়ঙ্কর। তার চেয়ে ভালো মুক্ত করে বাঁচতে দিলাম। আর যাই হোক, জোর করে তো আর ভালোবাসা পাওয়া যায় না। না হয় একটু বৃষ্টি নেমেছে,
আমার চোখে না হয় দমকা হওয়ার মতো ঝগড়ায় মেতেছি তার সাথে, সেটা তোমার অভিমানও বলতে পারো, কিন্তু সংযত থেকেছি প্রতিটি পদক্ষেপে, যেন আমার জন্য সে বিপদে না পড়ে। তাই সে মুক্ত। দেখেও সুখী হতে চেয়েছি যে একটু ত্যাগ একটা মানুষের জীবন গুছিয়ে দিয়েছে আজ। আর যাই হোক, কোনোদিন হঠাৎ দেখা হলে মুখ ফিরিয়ে নিতে হবে না আমাদের। ঘৃণার চোখে দেখবো না দুজন দুজনকে। এটাই তো প্রাপ্তি। সত্যিই যদি ভালোবাসাটা একতরফা হয়, তাহলে বাঁধন ছিঁড়ে দিতে নয়, বাঁধন আলগা করে দিতে হয়। তাকে খাঁচায় বন্দি করে লাভ কি, যদি তার মনটাই আমার না হয়? পৃথিবীর প্রত্যেকের প্রাক্তনকে মনে রাখা হোক শ্রদ্ধার সাথে। প্রত্যেকটি সম্পর্ক মধুর হোক, মুক্ত খাঁচার আনন্দে নেচে ওঠা পাখির মতো। ভালোবাসার পরিবর্তে ভালোবাসা নাই বা থাকুক, যেন না থাকে অসম্মান, যেন সে ঘৃণার স্বরে নয়, ভুল করে মুখ ফুসকে বলে দিতে পারে ভালোবাসতো। একজন আমাকে বড়ই ভালোবাসতো, কারণে অকারণেই ভালোবাসতো। ওই যে বললাম, প্রাপ্তি। হ্যাঁ, এইটাই প্রাপ্তি। বেছে নিও সেই ছেলেটিকে। যদি কোনো ছেলে তোমার জীবনের সবচেয়ে খারাপ মুহূর্তেও তোমাকে হাসতে পারে, যদি কোনো ছেলে রাত্রিবেলা ঘুম পাওয়া সত্ত্বেও সারা রাত তোমার বকবক সহ্য করতে পারে, যদি কোনো ছেলে তোমার চারপাশের সব মানুষগুলোকে চিনতে সাহায্য করে, যদি কোনো ছেলে তোমার বন্ধুদের বন্ধু ভেবে কাছে টানে, ক্ষতিকর মানুষগুলোকে দূরে ঠেলে দেয়, যদি কোনো ছেলে যৌনতা না চেয়ে তোমার কাছে শুধুমাত্র একটা সুন্দর বিকেল চেয়ে বসে, হাতে হাত রেখে তোমার মাথা নিজের কাঁধে রাখে। হঠাৎ একদিন তার সাথে দেখা হলো। একবার চোখ পড়তেই কেমন যেন হার্টবিট বেড়ে গেল। আমি বুঝি না তাকে দেখলে সবসময় আমার হার্টবিটটা বেড়ে যায়। আগেও এমন হয়েছে, এখনো হয়। হয়তো ভালোবাসি তাকে, তাই এমন হয়। তখন আমার চোখে চোখ পড়ল তার। আমার হাত পা ঠান্ডা হয়ে আসছিল। আমি তাড়াতাড়ি হাঁটতে শুরু করলাম। সে কথা বলতে চাইলেও আমি চাইলাম না, তবে মনে মনে চাচ্ছিলাম সে যাতে একবার ডাকে, বাট সে ডাকলো না। তখন তার সব অবহেলাগুলো মনে পড়ছিল। শেষবার যখন তার সাথে তো কথা হয়েছিল, তখন তার কথা শুনে কিছুটা ঘৃণা কাজ করেছিল মনে, কিন্তু সেই ঘৃণাটা বেশি দিন মনের মধ্যে রাখতে পারলাম না। কিন্তু সে 6 বছরের রিলেশনে আমাকে একদিনের জন্য মন থেকে ভালোবাসেনি। শেষবারে যখন কথা হয়েছে, তখন এইগুলো বলল। সে আমার সাথে রিলেশনে থাকার পরেও অন্য মেয়েদের সাথে কথা বলতো, হাজারবার বারণ করেও আটকাতে পারেনি, তাই তার থেকে দূরে চলে এসেছে। আমি বুঝি না মানুষ এত সুন্দর নাটক কিভাবে করতে পারে। আমি কেন পারিনি তার মতো নাটক করতে? আর কেনই বা তার নাটকগুলো বুঝতেই পারলাম না। এইগুলো ভেবে খুব কষ্ট হচ্ছিল আমার। ভালোবাসি এখনো তাকে, আর ভবিষ্যতেও বাসবো, কিন্তু মনের মধ্যে অনেক কষ্ট দিয়ে গেছে সে। এখন সে অন্য কারো পর, অন্য কারো ঘর। তার প্রতি আমার কোনো অধিকার নেই, তাই দূর থেকেই তাকে ভালোবাসবো। সে যখন আমাকে শেষবারের মতো কল দিয়েছিল, তখন অনেক কথা বলেছে। আমি কখনো তোমাকে মন থেকে ভালোবাসিনি। আমি বললাম, তাহলে 6 বছরের রিলেশনটা কি তোমার কাছে ছেলে খেলা ছিল? সে বলল না, আবেগ ছিল। আমি বললাম, বাহ, তোমার আবেগটা তো বেশ মজার দেখছি। একটা মেয়ের ইমোশন নিয়ে খেলা করা, তাকে অবহেলা করা, এইটা তোমার আবেগ? সে বলল, তোমাকে অনেক কষ্ট দিয়েছি, পারলে মাফ করে দিও। আমি বললাম, মাফ? সেটা তোমাকে সেটা তোমাকে আমি অনেক আগেই করেছি। সে বলল, তুমি আমাকে অনেক ভালোবাসতে, আমি জানি, কিন্তু। তার কথা শেষের আগেই আমি বললাম, কিন্তু এইটা জানার পর আমার ইমোশন নিয়ে খেলার সুযোগ পেয়েছো। সে বলল, আমি বিয়ে করছি, তুমি জানো। আমি বললাম, হ্যাঁ, তাই তোমার থেকে দূরে চলে যেতে চাচ্ছি। আমি চাই তুমি তোমার বউকে নিয়ে ভালো থাকো। সে বলল, হ্যাঁ, আমিও তাই চাই। আমাকে বলল, রাস্তায় দেখা হলে কথা বলো না কেন? আমি বললাম, কি কথা বলবো, কেনই বা বলবো, কোন অধিকারে বলবো? তোমাকে অনেক কষ্টে ভুলেছি, আর মায়া বাড়িতে চাই না। সে বলল, দেখা হলে কথা বলো, আর আমাকে মিস করলে কল দিও। আমি বললাম, আজই শেষ, তোমাকে আর কোনো দিনও কল দেব না। সে বলতে থাকলো। আমি সহ্য করতে পারছিলাম না তাকে হারানোর ব্যথা। চোখ থেকে পানি পড়ছিল। তার কথাগুলো শুনতে থাকলে হয়তো কান্নায় ভেঙে পড়তাম। তাই তাকে বললাম, তোমাকে হারানোর পরে নিজেকে অনেক কষ্টে সামলেছি।
আর কষ্ট বাড়িয়ে দিও না আমার, প্লিজ। তুমি তোমার লাইফ নিয়ে থাকো, ভালো থাকো। সে কি যেন বলছিল, কথাগুলো না শুনেই তাকে ইগনোর করে কলটা কেটে দিলাম। তার কথা আমার শোনার কোনো ইচ্ছেই ছিল না। তারপর শুরু হলো আমার কান্না। রাত দিন কান্না করতাম। কি হলো আমার সাথে, কেন হলো? আমার আর তার গল্প এখানেই শেষ? এখন আর তার সাথে কথা হয় না, দেখা হয় মাঝে মাঝে। চোখের দিকে তাকিয়ে যে তোমার মন পর্যন্ত পড়ে নিতে পারবে, তাকেই প্রিয় কিংবা মনের মানুষ বানানো যায়। যে মানুষটাকে তুমি ভালোবাসো কিংবা যে তোমাকে ভালোবাসে, তাকে যদি তুমি বুঝতেই না পারো কিংবা তোমাকে যদি সে বুঝতেই না পারে, তাহলে কেউই একে অপরের জন্য নয়। এমন সম্পর্ক খুব বেশি দিন টিকে না, অল্প দিনই শেষ হয়ে যায়। এই পৃথিবীতে অনেক রকমের মানুষ খুঁজে পাওয়া যায়, কিন্তু মনের মতো মানুষ খুঁজে পাওয়া যায় না। দিন শেষে যার মনের মতো কেউ আছে, সে কখনো দুর্ভাগা নয়। নয়তো আফসোস করে বলতে হয়, মানুষটা এমন হয়েছে, অমন হয়েছে, সব রকমের হয়েছে, শুধু মনের মতো হয়নি। একটু ভেবে দেখুন, কাকে আপনি দিনের পর দিন অবহেলা করছেন? যে আপনার একটু ভালোবাসা পাওয়ার জন্য বারবার নির্লজ্জের মতো আপনাকেই বলে, আমি শুধুই তোমাকে ভালোবাসি। আপনি তাকে পাগল, ছাগল ইত্যাদি বলে থাকেন। তাকে বারবার অপমানিত হতে হয় আপনার কাছে, তবুও সে কিছু মনে না করে আবার বলতে আসে, ভালোবাসি তোমাকে। ভালোবাসা এমন একটা জিনিস, লজ্জা ভয় কোনোটাই থাকে না তখন। আপনি হয়তো তাকে অযোগ্য বলে অবহেলা করছেন, বারবার ফিরিয়ে দিচ্ছেন। একটা কথা মনে রাখবেন, কেউ কারো যোগ্য নয়, কিন্তু তাকে যোগ্য করে নিতে হয়। আপনি বা আমি সৃষ্টি যার হাতে, সেও কিন্তু তারই হাতে সৃষ্টি। তারও কিন্তু মন আছে, আছে ভালোবাসা। তারও থাকতে পারে তোমায় পাওয়ার আশা। আপনি হয়তো তার ভালোবাসা এখন বুঝতে পারছেন না, কিন্তু কোনো একদিন ঠিকই বুঝতে পারবেন, যখন সে আর একটু ভালোবাসা পাওয়ার জন্য আপনার কাছে বলতে আসবে না, আপনার থেকে অনেক দূরে সরে যাবে। তখন বুঝে তো আর কোনো লাভ হবেই না, শুধু আফসোস করবেন তখন, যে কেউ একজন আপনাকে পাগলের মতো ভালোবাসতো, কিন্তু সেটা আপনি বুঝতে পারেননি। আপনার ভালোবাসা না পেয়ে সে হয়তো আপনার থেকে নিজেকে আড়াল করে রাখবে। তাই বলে আপনাকে ভুলে যাবে তা নয়, দূর থেকেও ভালোবাসা যায়, যদি সে ভালোবাসতে জানে। আপনি তার ভালোবাসাটা বুঝতে পারেন নাই, এটাই আপনার ব্যর্থতা, তার নয়। সে আপনাকে সত্যিকারের ভালোবাসে, তাই তো বারবার অবহেলা পাওয়ার পরেও ফিরে আসে সে আপনারই কাছে। তার অবুঝ ভালোবাসাকে বারবার ফিরিয়ে দেওয়ার কি আছে? কাউকে এতটাও অবহেলা করা উচিত নয়, যার কারণে সে মনে কষ্ট নিয়ে অনেক দূরে চলে যায়। কারো অবহেলা পাওয়া যে কতটা কষ্টের, যে পায় সেই শুধু বোঝে। কাউকে অবহেলা করার আগে একটু ভেবে দেখুন, এইরকম যদি কেউ আপনার সাথে করে, তাহলে আপনার কেমন লাগবে? যদি কোনো ছেলে তোমাকে নিজের পরিবারের চেয়ে বেশি অথবা কম গুরুত্ব না দিয়ে তোমাকে নিজের পরিবারের অংশ ভাবে, তবে আর কোনো শ্রেষ্ঠ পুরুষ খুঁজো না নিজের জন্য। যত প্রতিকূলতাই থাকুক না কেন, জীবনসঙ্গী হিসেবে বেছে নিও সেই ছেলেটিকে। তার থেকে বেশি ভালোবাসে এমন মানুষ পেলেও তার মতো এমন কাউকে আর খুঁজেই পাবে না। তুমি বিশ্বাস করতে পারো, ছেলেটা সত্যি তোমাকে বড্ড বেশি ভালোবাসে। মেয়ে হয়ে বলেই দিচ্ছি, আমাকে খুব বেশি সুন্দরী হতে হবে? মেয়ে বলে কি প্রসাধনী মেখে নিজেকে কৃত্রিমভাবে সাজিয়ে রাখতে হবে? মেয়ে বলেই কি আমার মুখের কিছু তিল, ব্রণ কিংবা বসন্তের দাগ ঢাকতে মেকআপ বা পার্লারে দৌড়াতে হবে? মেয়ে বলেই কি আমাকে চিকন থেকে মোটা হতে কিংবা মোটা থেকে চিকন হতে হবে? মেয়ে বলেই কি কালো থেকে ফর্সা হতে হাজার হাজার টাকা নষ্ট করতে হবে? মেয়ে বলেই কি আমাকে সব দিক দিয়ে পারফেক্ট হতে হবে? সুন্দর হয়ে জন্মায়নি তো কি হয়েছে, মানুষ হয়ে তো জন্মেছি, এটা কম কিসে? যদি মেয়ে হয়েছি বলেই আমাকে এত সব করতে বলা হয়, তাহলে তাদের বলছি, আমি আমার মতো আর আমি আমার কাছে একদম পারফেক্ট। আপনার কাছে না হলে আপনার সমস্যা, আমার নয়। সরি। কোনো মেয়েকে সত্যিকার অর্থে খুব ভালো লেগে যাওয়ার পর তাকে ভালোবাসি বলার আগে ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো, তাকে শেষ পর্যন্ত ধরে রাখতে পারবে কিনা। প্রচণ্ড বিপদে মেয়েটা যদি তোমার দিকে হাত বাড়িয়ে দেয়, তাহলে সেই হাত শক্ত করে ধরে রাখতে পারবে কিনা। যদি পারো, দেন গো অ্যাহেড। আর যদি না পারো, তাহলে ভুলে যাও। যদি সেটা না করো, তাহলে সমাজ আরেকজন ব্যর্থ প্রেমিক পেতে যাচ্ছে, আর তুমি পেতে যাচ্ছ অসংখ্য কষ্টকর বিনদ্র রাত আর স্বরচিত কিছু কবিতা। ভালোবাসা মানে শুধু দুজন মিলে ফুচকা খাওয়া না,
একসাথে রিক্সায় ঘোরা না, একসাথে মুভি দেখা না, দুজন লুকিয়ে লুকিয়ে চুমু খাওয়াও না। এইগুলো শুধুমাত্র দুজনের কাছে আসা, একজন আরেকজনের প্রতি অনুভূতি প্রকাশ করা, আর দুজন মিলে ভালো সময় কাটানো মাত্র। কিন্তু এর বাইরেও ভালোবাসার একটা অর্থ আছে, সেটা হলো দায়িত্ব। একটা মেয়েকে ভালোবাসি কথাটার বলার পর মেয়েটির প্রতি তোমার যে ভালোবাসা, তার দায়িত্ব তুমি নিতে যাচ্ছ। সুখের দায়িত্ব, আনন্দের দায়িত্ব, কষ্টের দায়িত্ব ও একাকিত্বের দায়িত্ব। মেয়েটাকে প্রচণ্ড ভালোবাসো, তুমি তার জন্য কয়েক সকাল না খেয়ে নুপুর কিনে পায়ে পরিয়ে দিচ্ছ, কয়েক বিকাল রাস্তায় না উঠে হেঁটে যাচ্ছ টিউশনি করাতে। অভিযোগটা রয়েই গেল, কেন জানো? মাঝপথে একা ফেলে রেখে যাবার জন্য। শেষ অবধি কি পৌঁছে দিতে পারতে না তুমি? তবে বাকিটা পথ একাই পাড়ি দিতে হতো না? পারতে নাকি গল্পটার একটা সুন্দর ইতি টানতে? তবে এই রহস্য সারা জীবন অভেদ্য থাকতো না, হিসেবটা নিঃশেষ বিভাজ্য করে দিতে পারতে। তাহলে ভাগশেষ দিয়ে নতুন অঙ্ক করতে হতো না, সকল অনুভূতিগুলো নিস্তেজ করে দিলে পারতে। তবে হয়তো হয়তো বহু রাত নির্ঘুম থাকতে হতো না। তবে কি জানো, ধন্যবাদ তোমায় সুস্থভাবে বেঁচে থাকার সব পথ বন্ধ করে দেবার জন্য। নয়তো অসুস্থ এই মন নিয়ে বেঁচে থাকার পথ একা খুঁজে পেতাম কি করে বলো? পাহাড় সমান অবহেলা নিয়েও দিনের পর দিন একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবেসে যায়, তাকে বিশ্বাস করে সে ফিরে আসবে, নতুন করে ভালোবাসবে। দিনের পর দিন একটা মেসেজ কিংবা কলের অপেক্ষা করা যায় একজন মানুষ, এই ভেবে সে তার ভুল বুঝতে পেরে ফিরে আসবে। সত্য আঘাতেও একটা মানুষ নীরবে সব সহ্য করে যায়, ভাবতে থাকে একদিন মানুষটা তার ভুল বুঝতে পেরে বলবে তোমার যে ভালো আর কেউ হতে পারে না। বহুবার ভালোবেসে ঠকে যাওয়া মানুষটাও ভাবে একদিন তার ভালোবাসার মানুষটা ফিরে আসবেই। গভীর রাতের নীরবতাকে ভেঙে কেঁদে ওঠা মনটাও বলে সে ভালো আছে তো, আমার মতো করে সে কি আমার মনে করছে। হঠাৎ মাঝরাতে স্বপ্ন দেখে লাফিয়ে উঠে এপাশ ওপাশ প্রিয় মানুষটিকে খুঁজে ফিরে আর ভাবে কোথায় আছে সে, কেমন করে আছে আমাকে ভুলে। মন বোকা, বড্ড বোকা, সবকিছু বোঝেও না বোঝার মতো করে তাকে নিয়ে ভাবতে থাকে। নিজে নিঃস্ব হয়েও প্রিয় মানুষটার সুখী শুধু কামনা করে। জ্যোৎস্না রাতে একটা ছাদে বসেও মন ভাবে আজ যদি সে পাশে থাকতো। ঝুম বৃষ্টিতে দেহটাকে ছেড়ে দিয়ে ভাবে এই বুঝে পাশে এসে দাঁড়ালো। মন বোকা, বড্ড বোকা, সে আমাকে ভালোবাসে না, মন শুধু তাকেই ভালোবেসে চলে। ভালোবাসে বলে দিলেই কখনো ভালোবাসা পূর্ণতা পায় না। মিনিট কয়েক ফোনের ওপাশে প্রেয়সীর কান অব্দি ভালোবাসি শব্দটা পৌঁছে দিলেই ভালোবাসা সম্পূর্ণ হয় না। প্রেয়সীর সাথে কয়েক কদম মারিয়ে পার্কের বেঞ্চে বসে দু একটা প্রেমলাপ করলেই ভালোবাসা হয়ে যায় না। প্রেয়সীর ঠোঁটের উষ্ণতায় ভালোবাসা খুঁজতে থাকা প্রেমিকের অভাব না হলেও প্রেয়সীর হাসির আড়ালে লুকিয়ে রাখা কষ্টগুলো বুঝতে পারা প্রেমিকের আজ বড়ই অভাব। অনেক বছর বা অনেক মাস প্রেম করার পর ফ্যামিলি থেকে বলে দেওয়া হয় ছেলেটা তোমার যোগ্য না, চাকরি নাই বাকরি নাই, বাতাস খেয়ে সংসার করবা। রিয়েল লাইফ এসব চোখ বাঁধা প্রেম দিয়ে চলে না, বাস্তবে ফিরে আসো আর আমাদের পছন্দ করা এই ছেলেকেই বিয়ে করো। ফ্যামিলি থেকে ঠিক করা ছেলেটা বাতাসের বদলে হয়তো চিকেন বিরিয়ানি ব্যবস্থা করবে, প্রতি মাসে সুইজারল্যান্ড কিংবা প্যারিসে উড়িয়ে নিয়ে যাবে, নয়তো নাম করা হোটেলে খেতে নিয়ে যাবে, হয়তো ডায়মন্ড আর প্লাটিনামে চাদরে মুড়িয়ে রাখবে। কিন্তু মনটার কোনো ব্যবস্থা করতে পারবে না। একটা মন অনেক বছর কাউকে ভালোবাসার পর হুট করে বদলে যেতে পারে না। বছরের পর বছর দেখা ছোট্ট টোনাটনির সংসার স্বপ্নটা একদমই ভ্যাবাচেকা খেয়ে থমকে দাঁড়ায়। আর খুব সহজেই ফ্যামিলি ভাবে এত ভালো ঘরে আমার মেয়েটা অনেক ভালো থাকবে। এত সহজ কি লাইফের ক্যালকুলেশন? না, লাইফের ক্যালকুলেশন অনেক কঠিন, যা কখনো মেলানো সম্ভব নয়। ফ্যামিলি থেকে ঠিক করা হাইফাই পাত্রটা বড় কোনো প্রাসাদে রাখবে হয়তো, কিন্তু রান্নাঘরে দুজনের কাজ করার সময় চোখের সামনে এসে পড়া বেয়ারা চুলগুলো সরিয়ে দেওয়া, পেপার পড়ার ভান করে চশমার ফাঁকে তাকিয়ে থাকা, কিংবা পূর্ণিমার রাতে বারান্দায় বসে হাতটা চেপে ধরে চোখ বন্ধ করে পুরো লাইফ কাটিয়ে দেওয়ার স্বপ্ন দেখার ব্যাপারগুলো মারা যাবে, কিন্তু মেয়ে ভালো থাকবে। কখনো শুনতে পারবে না নীল শাড়িতে আজকে তোমায় হেব্বি লাগছে, একসাথে বসে এক কাপ চা খাওয়ার ইচ্ছেটাই মরে যাবে, কিন্তু মেয়ে ভালো থাকবে, নিজের ভেতর সে গৃহবন্দী থাকবে। খুব সাধারণ একটা ছেলেকে ভালোবেসে খুব সাধারণভাবেই বেঁচে থাকার ইচ্ছে করেন। সাধারণ চোখে দেখা অসাধারণ স্বপ্নগুলো উচ্চবিত্ত পাত্রের রুমের এসি বাতাসে ঠান্ডা হয়ে জমে যায়।
যে চোখ পর্দাহীন ড্রয়িং রুমে উইনজামের স্বপ্ন দেখেছিল, বিশাল ঝাড়বাতির আলো সে চোখে সয় না, বুঝলেন? অর্থ দিয়ে 10 জনের সাথে বড়াই করে চলে যায়, কিন্তু ভালো থাকা যায় না। 5টা মৌলিক অধিকার বিয়ের পর 6টা হয়ে যায়। ভালোবাসা নামে 6 নম্বর অধিকারটা হঠাৎ যে কাউকেই দিয়ে দেয়া যায় না। যে হাতে এতটা সময় এলোমেলো চুলের বড় বড় চোখের ছেলেটার হাত ছিল, সে হাত হুট করে আরেকজনের হাত ধরে চলতে পারে না। ভালো চাকরি, ওয়েল সেটেলড লাইফ, এসবের বিনিময়ে ভালো থাকাকে সংজ্ঞায়িত করলে 40 পার করা কোনো বড় মাপের ব্যবসায়ীও তো যোগ্য পাত্র। আমি বুঝি না, আসলে বুঝি না কেন এত তাড়াহুড়ো। একটু একটু করে বানানো ভালোবাসাটাকে আর একটু সময় তো দেওয়াই যায়, তাই না? পৃথিবীতে সব মানুষ তো ধনী হয়ে জন্ম নেয় না, তাহলে তো একটু ওয়েট করাই যায়। শুধু শুধু মেয়েটাকে জোর করে তার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দেয়া, তাকে গৃহবন্দী করার কি দরকার? অনেক ভালো একটা লাইফস্টাইল হয়তো লিড করা হবে না, কিন্তু মানুষগুলো ভালো থাকবে। 2টা বেড, একটা ডাইনিং আর একটা ড্রয়িং রুমের বাসাটাতে খুব বেশি জিনিস হয়তো থাকবে না, কিন্তু প্রতিটি কোণায় কোণায় ভালোবাসার নামক আশ্চর্য অদ্ভুত অনুভূতিটা থাকবে। তরকারিতে বেশি বেশি লাল মরিচের মতো লাইফটাতেও বেশি বেশি আনন্দ থাকবে, ভালো থাকবে। বিশ্বাস করুন, ওরা ভালো থাকবে। তাই বলবো, ধনী দেখে বিয়ে করা বা বিয়ে দেওয়া হবে বোকামি। কারণ অর্থ দিয়ে সব কেনা গেলেও সুখ কিন্তু কেনা যায় না। পায়ে হেঁটে বেঁচে যাওয়ার টাকা দিয়ে গোলাপ কিনে দিচ্ছ, টিউশনির টাকা রাতভর তার কথায় ডুবে যাচ্ছ, খুব ভালো। কিন্তু এসবেরও শেষ আছে। এসবের শেষ আরেকটা শুরুর জন্য। মেয়েটা একেবারে তোমার কাছে চলে আসতেই চাইবে, তখন তার হাতটা শক্ত করে তোমাকেই ধরতে হবে। কিন্তু যদি না পারো, তখন মেয়েটা এক আকাশ অভিমান নিয়ে তোমাকে ভালোবাসতে বাসতে আরেকজনের ঘরে চলে যাবে। তার দেহ পড়ে থাকবে অন্যের বিছানায়, মনে পড়ে থাকবে তোমার কাছে। তোমাকে প্রতারক ভাববে। মেয়েটা তোমাকে খুব ঘৃণা করতে চাইবে, কিন্তু পারবে না। মেয়েটার যাকে সত্যিকার অর্থে ভালোবাসে, তাকে কোনোভাবেই ঘৃণা করতে পারে না। আর তুমি বসে বসে কাঁদবে। তোমার সকালে না খেয়ে কিনে দেয়া নুপুর, দুজনে কাটানো একলা দুপুর, সব কিছুই মিথ্যে হয়ে যাবে, কিচ্ছু করার থাকবে না। দরকার হলে একা একা থাকো, অনেক সুখে থাকবে। কিন্তু একজনকে ভালোবাসবে অথচ তাকে ধরে রাখতে পারবে না, সবচেয়ে বড় স্যাক্রিফাইস করতে পারবে না। তারপর তার সাথে কাটানো স্মৃতি নিয়ে তীব্র কষ্টে জীবন কাটাবে, সেটা কোনো মানে নেই। জানি এত চিন্তা করে ভালোবাসা হয় না, হঠাৎ করেই হয়ে যায়। কিন্তু তারপরে একটু চিন্তা করে নেওয়া ভালো। যদি চিন্তা করতে ইচ্ছে না হয়, তাহলে দিনের শেষে মেয়েটাকে ফিরিয়ে দিও না। সবচেয়ে বড় স্যাক্রিফাইস করতে হলে করো, কারণ মেয়েটাও সবচেয়ে বড় স্যাক্রিফাইস করে তোমার কাছে এসেছে। তার হাত শক্ত করে ধরো, কোনো অবস্থাতেই সেই হাত ছাড়া যাবে না, শত ঝড়েও না, এক ফোঁটা চোখের জলেও না। জানো প্রিয়, ভালোবেসেছিলাম, খুব বেশি ভালোবেসেছিলাম। এতটাই ভালোবেসেছিলাম যা হয়তো ভাষায় প্রকাশ করে বলতে পারবো না, এবং লেখার মতো ক্ষমতা আমার নেই। ভুলটা কি ছিল আজ অব্দি জানতে পারলাম না আমি। ভুল কি এটাই ছিল? খুব বেশি ভালোবাসতাম তোমায়, তোমার এত অবহেলা সহ্য করতাম। অবহেলা তো তুমি করতে, আমি তো তখন অবহেলা করিনি। তাহলে কেন এভাবে আমাকে কাঁদালে? তোমার সব কিছুতেই সহ্য করতাম, তোমার অবহেলা, তোমার রাগ, তোমার অভিমান, কখনো তো এতটুকু অভিযোগ করিনি। আচ্ছা একটা কথা বলো তো, তোমার কি সত্যি খুব ভালো লাগে আমায় অবহেলা করতে? তুমি কি বোঝো না তোমার অবহেলায় আমি ঠিক কতটা কষ্ট পাই? তুমি তো খুব বেশি কিছু চাইনি তোমার কাছে, শুধু একটু ভালোবাসাই চেয়েছি। একটু তো ভালোবাসতেই পারতে। অবহেলা অভিমানের খেলাগুলো একটু বন্ধ করো। এবার না হয় খুব করে একটু ভালোবাসো। এতে খুব ভালো না কিছু হলেও খারাপ কিন্তু অন্তত হবে না। সত্যি বলতে আমি খুব বড় বেহায়া হয়ে গেছি, শুধু তোমার একটু ভালোবাসা পাওয়ার জন্য। প্রিয়, বোঝো না তুমি। আমি হাসি, আর আমার স্ত্রী নাইমা ইসলাম ঋতু, সেও আমাকে খুব ভালোবাসে। আমাদের এই মধুর ভালোবাসা 9 মাস ছিল। আমি তাকে যাই বলতাম সে তাই শুনতো, যখন যা করতে বলতাম তাই করত। একদিন হঠাৎ সে আমাকে বলে যে আমি তোমার সাথে কথা বলতে পারবো না। আমি বললাম কেন? সে উত্তর দিল, আমার কাছে আজ থেকে ফোন থাকবে না। আমি বললাম, তাহলে যখন সময় পাবা তখন কথা বলবা। সে বলে যে পারবো না। আমি বললাম ঠিক আছে। এইভাবে কেটে গেল আরো 8 মাস। আমি তখন জানতে পারলাম সে এখন একটি ছেলের সাথে রিলেশন করে। একদিন আবার আমাকে মেসেজ দেয় যে আমার ফোনে রিচার্জ লাগবে।
আমি দিলাম। এইভাবে 4-5 দিন রিচার্জ দিলাম। সে আমার সাথে একদিনও কথা বলেনি। এইভাবে চলে গেল আরো কিছুদিন। 2020 3/4/2020 তারিখে আমাদের বিয়ে হয়। আমি বিয়ে করার 2 দিন পরই সে আমাকে বলে যে তাকে ডিভোর্স দিতে হবে। আমি বললাম, কেন? সে বলল, এমনি। সে তখনও ছেলেটার সাথে কথা বলে। আমি একদিন দেখলাম ছেলেটার সাথে কথা বলতে। আমি মানা করার পরেও সে শোনেনি। তাকে আমি অনেক বোঝালাম, সে বুঝলো না। ওর বাড়ির লোককে বললাম, তারা বলল সে ছোট এখনো। আমার বাসার লোককে বলল, তারা তাকে বোঝানোর চেষ্টা করলো, সে শুনলো না। সে সব শেষে বলল আমার সাথে আর থাকবে না। তারপরে আমরা 26/6/2020 ডিভোর্স নিয়ে নিলাম। আমি এটাই বুঝতে চাইলাম, যারা সারা জীবন কাছে থাকবে বলে কথাটা দেয় তারাই চলে যায়। আগে সে নাকি আমাকে ছাড়া বাঁচবে না, আজ আমাকে ছাড়া সে সুন্দর জীবন কাটাচ্ছে। আজকাল এই তো আমাদের ভালোবাসা। আমি একটা কথাই বলবো, ভালোবাসো, এক বুক সাগর দিয়ে ভালোবাসো, কিন্তু বিশ্বাস করো না কাউকে। ভালোবাসা ইজ উইক, মানুষকে মানসিক রোগী বানায়। লাভ ম্যারেজ অথবা প্রেম করে পরিবার ছাড়া বিয়ে কিংবা পালিয়ে বিয়ে করার জন্য এক্সট্রা সাহস লাগে। ছেলেটি যখন বলে তোমাকে বিয়ে করব, চলে এসো, তখন সব মেয়েরা সাড়া দিতে পারে না। কিংবা বাবা মায়ের চাপে পড়া মেয়েটি যখন বলে একটা কিছু করো, দ্রুত বিয়ে করো আমাকে, তখন সব ছেলে সাহস করে আগাতে পারে না। এক্সকিউজ দেখায় ফ্যামিলি ছাড়া বিয়ে করতে পারবো না। উভয় আসলে এরা মুখে ভালোবাসে বললেও লাইফ পার্টনার করার সাহসটা রাখতে পারে না। আপনি রাস্তা দিয়ে যখন হাঁটেন তখন অনেক যুবক আপনার কোমর আর বুকের দিকে তাকিয়ে চোখের স্বাদ মেটায়, তাতে নাকি আপনার ভালোই লাগে। আপনার গালের টোল পড়া গর্তের অনেক ছেলের নিজেকে কল্পনায় ভাসিয়ে দেয়, তাতে নাকি আপনি আনন্দ পান। বুকের ওড়না সরিয়ে রাস্তায় হেঁটে বহু লোকের দৃষ্টি কেড়ে নিতে পারেন মুহূর্তেই, সেটা নাকি আপনার তৃপ্তি। আপনি প্রতি সপ্তাহে পার্লারে গিয়ে যে টাকা খরচ করেন, সে টাকায় কোনো রিক্সা চালকের পুরো মাস চলে যায়, সেটা নাকি আপনার বাহাদুরি। আপনি রাস্তা হাঁটার সময় শত যুবক আপনার দিকে আর চোখে তাকায়, ওরা আপনাকে কিছু সময়ের জন্য কাছে পেতে চায়, সারা জীবনের জন্য নয়। আপনি কি জানেন, কোনো সভ্য মা আপনাকে তার পুত্রবধূ হিসেবে কখনোই চাইবে না, বরং কিছু সময়ের জন্য কোনো ছেলে আপনার মোহে হারিয়ে যাবে। যেমনটা রাস্তার পাশে হকারের কোনো শার্ট ভালো লাগলে আমরা তাকে দেখি। আপনি কি জানেন, আপনার বুক ফুলিয়ে হাঁটা চলার দূর থেকে কিছু ছেলের চোখের ইশারাই আপনার স্তনের সাইজ কোমর মারতে ব্যস্ত হয়ে পড়ে। প্রতিদিন অজস্র পুরুষের চোখে আপনি ধর্ষিত হন। আপনার টাইট জামা হয়তো কাউকে আকৃষ্ট করতে পারে, কিন্তু ঘরের বউ হিসেবে কোনো ছেলে কখনো আপনার মতো কাউকে চাইবে না। কারণ আপনি নিজেকে বাজারে সস্তা একটা পণ্য করেছেন বহু আগে। আপনার পোশাকটা দামি হতে পারে, কিন্তু শরীরটার দামি নেই। এটা অনেক আগেই রাস্তায় শত শত যুবক অর্পণা ঘ্রাণ শুকে নিয়েছে, চোখ দিয়ে মেপে নিয়েছে আপনার। ভাবছেন এটাই তো আপনার সৌন্দর্য, তাই না? হ্যাঁ, রাস্তায় পড়ে থাকা গ্লাসের গায়ে রোদ লাগলে চকচক করে, তাই বলে সেটাই হীরা হয়ে যায় না। আপনার সুনাম মূলত তাদের কাছেই গলার কাটা, যারা আপনার সাথে সাথে ঘুরে অন্যের ব্যাপারে কুৎসা রটনা করে। সুযোগ পেলে মূলত তারাই আপনার ক্ষতি করবে, যারা বারে বারে আপনাকে অমূলক কথা বলে থামাতে চাইবে। তাদের থেকে সাবধান হন, যারা বিনা কারণে আপনার অতিরিক্ত প্রশংসা করে। আপনি কখনোই তার থেকে সম্মান আশা করবেন না মেনে নিজের ব্যাপারে অহংকার করেন। তাদেরকে এড়িয়ে চলুন, যারা অযথাই বারে বারে আপনার সামনে অন্যকে ছোট করে। তাদের থেকে নিরাপদে থাকুন, যারা একসময় আপনাকে আমাকে চেয়েছিল অথচ আজ আপনার বন্ধু হতে আগ্রহী। তাদের গ্রহণ করুন, যারা আপনার মতামতকে সম্মান করে, আপনার ভুলগুলোকে ধরিয়ে দেয় এবং অন্যের ব্যাপারে আপনার সামনে কুৎসা রটনা করে না। নারী শুধু একজন পুরুষের আকর্ষণ নয়, নারী আদর্শবান বাবার সন্তান। নারী একজন দুঃখিনী মায়ের চোখের পানি, একজন পরিশ্রমী ভাইয়ের ভালোবাসা, একজন সন্তানের মা, একটি ঘরের সম্মান, ইসলামের সম্পদ। তাই নারীকে অবহেলা নয়, তাকে সম্মান করতে শিখুন। কাউকে ছোট করে দেখতে খুব মজা পাইনি। কখনো কি ভেবে দেখেছেন, তাকে ছোট করে দেখছেন, তার মাঝে তেমন কিছু গুণ আছে যা আপনাকেও ছোট করে দিতে পারে। আল্লাহ পাক সবাইকে হয়তো সব বোনকে পৃথিবীতে পাঠাননি, তবু সবার মাঝে আলাদা আলাদা করে কিছু বই থেকে থাকে, যা তাদের সামনে চলার পথে এগিয়ে নিয়ে যায়। আসলে সত্যি কি জানেন,
চোখের কাজলে আড়াল করা কালো দাগ খুঁজে বের করা প্রেমিক আজ নেই বললেই চলে। মনের লুকোনো কথা বুঝতে পারা প্রেমিকের কথা না হয়ে বললাম। তুমি চাইলেই প্রেমিক হতে পারবে, কিন্তু সত্যিকারের ভালোবাসায় জীবন রঙিন করতে পারাটা ততটা সহজ নয়। শুধুই পূর্ণতা পাওয়ার নাম যদি ভালোবাসা হতো, তবে বিচ্ছেদের পর আর কোনো প্রেয়সী প্রেমিকের অপেক্ষায় রাত জাগত না, কোনো প্রেমিকও নিকটিনে নিজেকে ওড়াতো না। এই সস্তা প্রেমের নেশায় যখন তুমি প্রেয়সী শরীরের গন্ধে উন্মাদ, তখন নিজেকে প্রেমিক বলে দাবি করার অধিকারই তোমার থাকে না। তখন তুমি নিজের অজান্তেই ধর্ষকের খাতায় নিজের নাম লিখতে ব্যস্ত। বুঝলে, প্রেমিক প্রেয়সী ঠোঁটের উষ্ণতায় যখন তুমি ভালোবাসা খুঁজে পাও, তখন তুমি নিজের হাতেই ভালোবাসার সমাধিতে দাফন করে দাও। একের পর এক প্রেয়সীর কাঁধে মাথা রাখলেই প্রেমিক হওয়া যায় না। প্রেয়সীকে দামি উপহারে মুড়িয়ে নিলেও প্রেমিক হওয়া যায় না। প্রেমিক হতে হলে নিজের সবটা দিয়ে অনুভব করতে হয় প্রেয়সীকে। যখন তুমি মাঝরাতে প্রেয়সীর সাথে অশ্লীলতায় মগ্ন, ঠিক তখন দেখবে এই শহরে গুটি কয়েক প্রেমের গল্প আছে, যেখানে প্রেয়সীর দেখাও মেলে না, কথাও হয় না, শরীরের গন্ধের কথা না বাদই দিলাম, তারাও ভালোবাসে নিজের চাইতে বেশি, ঠিক আকাশ সমান। নিজের চাইতেও বেশি খেয়াল রাখে প্রেয়সী। তারপরে তারা হেরে যায় বাস্তবতায়। বাস্তবতা যেন অপূর্ণ প্রেমের দ্বিখণ্ডিত গল্প সুখ খুঁজে পায়। প্রেয়সীকে নিজের করে নিতে হলে আগে তুমি সত্যিকারের প্রেমিক হও, নয়তো তুমি যৌনপল্লীতে গিয়ে নিজের অস্তিত্ব খুঁজে নাও। আবেগ প্রকাশ করে সিম্প্যাথি পাওয়া যায়, ভালোবাসা না। চোখের জলে কখনো সম্পর্ক বেঁধে রাখা যায় না, বরং সে সম্পর্ক আরো অবহেলায় জর্জরিত হয়ে যায়। তুমি কেঁদে কেঁদে তার মন নরম করতে চাইছো, তুমি তোমার দুর্বলতার জায়গাগুলো তাকে সুন্দরভাবেই বুঝিয়ে দিচ্ছ, আত্মসম্মান বোধটা গলার টিপে মেরে ফেলছো শুধু তারই কারণে। কোনো বাবা মাই তার ছেলের বউকে দূরে ছেড়ে দেয় না, আদরে ছেলেকে ছাড়া থাকতে পারে না। কোনো বাবা মাই দীর্ঘদিন তার মেয়ের ওপর অভিমান করে থাকতে পারে না। বাবা মা তার সন্তানের সুখটাই চায়, কিন্তু এই ব্যাপারটা জাস্ট একটু সাহসিকতার সাথে ওনাদের বুঝিয়ে দিতে বলতে হয়। ফ্রি হতে হয় তাদের সাথে, সব সময় না, ভয়ে না লুকিয়ে শেয়ারও করতে হয়। আমি এই মেয়েকে নিয়ে সুখী, ওকে বিয়ে করতে চাই, বা আমি এই ছেলেকে নিয়ে সুখী। প্রকৃত ভালোবাসা কখনোই ভাত কাপড়ের সাথে আটকে থাকে না। ইতিহাস সাক্ষী, স্ত্রী স্বামীকে চুল বিক্রি করে খাওয়িয়েছে, আইয়ুব নবীর স্ত্রী। আজকাল অনেকেই বলেন ফ্যামিলির বাইরে বিয়ে করা সম্ভব না, ফ্যামিলি যেখানে বিয়ে করায় সেখানেই করব, ছেলে মেয়ে উভয়। কিংবা পরিবারের দোহাই দিয়ে ভেঙে যাচ্ছে হাজারো সম্পর্কগুলো। তাদের জন্য বলছি, কাউকে ভালোবাসার আগে পরিবারের অনুমতি নিয়েছিলেন? কাউকে ঘর বাঁধার স্বপ্ন দেখানোর আগে বা কাউকে নিয়ে অনেক বছর সম্পর্ক টানার সময় পরিবারের অনুমতি নিয়েছিলেন? নিশ্চয়ই নেননি। তবে কেন ভালোবাসাকে একটা পরিপূর্ণ রূপ দেওয়ার সময় ফ্যামিলি একটা গুরুত্বপূর্ণ হয়ে যায়? একটার পর একটা প্রেম করার সময় ফ্যামিলি কোনো ফ্যাক্ট না, কিন্তু বিয়ে করার সময় ফ্যামিলি ফ্যাক্ট। আসলে ব্যাপারে সব কিছুই না, সত্যি কথা হলো আপনাদের চিন্তাই এমন। প্রেম করেছি, ভালোবেসেছি, ঠিক আছে, কিন্তু বিয়ে করব না। বিয়ে করব বাবা মার মতে, কারণ আবেগে ভালোবেসে ফেলেছিলাম আর কি। যদি ভালোবাসাকে সম্মান না করতে পারেন, পূর্ণতা দিতে না পারেন, তবে ভালোবাসা আপনাদের জন্য নয়। আপনাদের এসব মিথ্যে ভালোবাসা, অভিনয় থেকে দূরে থাকাই উত্তম। তাই সবাইকে বলবো, যদি কাউকে সত্যিকার ভাবে ভালোবাসেন, তবে পাওয়ার জন্যই ভালোবাসবেন, সারা জীবন একসাথে থাকার জন্যই ভালোবাসবেন। পরিবারের দোহাই দিয়ে সম্পর্কটা ভেঙে দেবেন না। পরিবার একদিন ঠিকই মেনে নেয়, কিন্তু আপনি আজ যাকে পরিবারের দোহাই দিয়ে ছেড়ে যাচ্ছেন, ভাববেন না আপনি খুব সুখে থাকবেন। একই রকম কষ্ট আপনারও পেতে হবে, একদিন না একদিন ঠকবেন আপনিও। কারণ প্রকৃতি কাউকে ছাড়ে না।